ইসরায়েল দেখতে চাচ্ছিল যে ইরান বিশেষ করে ড্যামাস্কাসের ইসের পরে অ্যাটাকের পরে যে কি করতে পারে ইরান। তো ইরানের একটা ডোমেস্টিক কম্পালশন ছিল কিছু একটা করা, কারণ সে ভালো করেই জানে যে এই বিচারটা সে পাবে না, এবং সে নিরাপত্তা পরিষদে স্পষ্টত বলেছিল এই জিনিসটা বিচার করা, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কন্ডেম করেনি, যদিও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডরাই কিন্তু এই নিয়মের পিছনে বড় আকারেই ভূমিকা পালন করেছিল যে কোনোভাবেই মিশন অ্যাটাক করা যাবে না। এবং এটা শুধু ইরান না, এটা যদি আজকে ব্রিটেনের কোনো মিশন অ্যাটাক করা হয় বা আমেরিকার কোনো মিশন অ্যাটাক করা হয় তৃতীয় দেশে, সেই দেশ কিন্তু রাইট থাকে আইন যেটা দেওয়া আছে ওখানে যে আক্রমণ করা বা ওই মিশনটাকে উদ্ধার করা। তো আমার মনে হয় ইরানের আর কোনো অবস্থা ছিল না। সেই হিসাবে ইরান এই আক্রমণটা মনে রাখতে হবে যথেষ্ট কোরিওগ্রাফড আক্রমণ। এটা তার যেসব রাষ্ট্রের সাথে সম্পর্ক তাদের মাধ্যমে সে এটা প্রকাশ করেছে যে আমেরিকা যেন জানে, সেটা সৌদি আরবের মাধ্যমে জানিয়েছে, এখন দেখা যাচ্ছে টার্কির মাধ্যমে সে জানিয়েছে। সো কোনোভাবে এটা অতর্কিত হামলা ছিল না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আক্রমণের ফলে একটা মানুষও কিন্তু মারা যায়নি। এটা হলো অন্যতম আক্রমণ আমি বলবো, এত নিখুঁতভাবে করা হয়েছে যে তার টেকনোলজির এটাই দেখাতে চেষ্টা করেছে। এবং টেকনোলজির বড় যে জিনিসটা হলো, যেটা এখন আমেরিকার যারা বিশ্লেষক তারাই বিশ্লেষণ করে প্রকাশ করছে, যে ড্রোন যেটা মারল সে ড্রোন অনেক সময় লাগে, তার মধ্যে আমেরিকা, ইসরায়েল এবং যুক্তরাজ্য এরা সব প্রস্তুতি নিতে পারলো যে কখন কোনটাকে ধ্বংস করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে সে ব্যালিস্টিক মিসাইল মারা গেল, এবং যাকে বলা হয় সুপারসনিক, যদিও হাইপারসনিকটা ব্যবহার করেনি, ইরানের আরও আছে তার কাঠামোর মধ্যে, কিন্তু এমনভাবে করা হলো যে আয়রন ডোমটাকে সে ভেদ করতে পারলো। এবং একেবারে রীতিমতো মিলিটারি টার্গেট যেখানে অ্যাটাক হয়েছে সেটাও কিন্তু মিলিটারি টার্গেট, কোনো সিভিলিয়ান টার্গেট না। এই যে নিখুঁত অপারেশনটাই কিন্তু একটা ভয় তৈরি করেছে, কিন্তু একই সাথে ডেটারেন্স যেটা আমরা বলি, ভারসাম্যটা নিয়ে এসেছে। অন্য কথায় আগে যে ভারসাম্যটা ছিল না, আগে ইসরায়েল আর আমেরিকা যেখানে সেখানে মানুষ মারতে পারতো, যেখানে সেখানে বোম করতে পারতো, এবং ড্যামাস্কাস হলো গুড এক্সাম্পল। সেই জিনিসটা ভবিষ্যতে করবে কি না এবং করলে কি হতে পারে সেটার একটা নিদর্শন আমরা এবার মধ্যপ্রাচ্যে এই প্রথমবার পেলাম, প্রথমবার, কিন্তু এটাও মনে রাখতে হবে। এবং যেই কারণে আমার মনে হয় যে এখন যেটা দেখা দরকার, অনেকে বলছে যে ইসরায়েল পাল্টা দিবে, কিন্তু মনে রাখতে হবে ইসরায়েল কখনো একা নিয়ে কিন্তু এদের সাথে মারামারিতে নামেনি। যেটা গামাল নাসের ইজিপ্টের প্রেসিডেন্ট বহু আগেই বলেছিল যে আমি শুধু ইসরায়েলের সাথে লড়াই করা তো কোনো ঝামেলা না, কিন্তু আমি তো লড়াই করছি একই সাথে আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইউকে, জার্মানি সবার সাথে। সুন্দর তার একটা ভাষণে সে বলেছিল। তো সেই জিনিসটাই আবার প্রমাণিত হলো। তো সেখানে যেই জিনিসটা দেখা দরকার সেটা হলো যে এই যে ডেটারেন্সটা বা নতুন যে ভারসাম্য যদি আমি বলি, এটা নতুনভাবে তৈরি করা হলো। এই ভারসাম্যটাকে যদি এখন ভাঙতে চায়, এবং ইসরায়েল তখনই ভাঙতে পারবে যদি এর পিছনে আমেরিকা থাকে, সেখানে আমার মনে হয় একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে একটা হলো ইরানের প্রযুক্তির দিকে তাকানো, আর একটা হলো আমেরিকার ভিতরে যে রাজনীতি, সেই রাজনীতিও কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে, যেখানে জনগণ প্রতিদিনই রাস্তায় নামছে এই জেনোসাইড বন্ধ করার জন্য, এবং ডেমোক্রেটিক পার্টি যথেষ্ট প্রেসারে আছে। এবং অনেকেই বলছে যে ডেমোক্র্যাটের পার্টির যারা সাপোর্টার তারাই ওই পার্টিকে ভোট দিবে না। তাই যদি হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের চলে আসাটা খুবই স্বাভাবিক। এখন জো বাইডেন দেখতে চাচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্প কি বলবে, কি ধরনের পদক্ষেপ নেবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের পলিসির উপরে হয়তো নির্ভর করবে জো বাইডেন কদ্দূর যাবে।